হ্যালো এভরিওয়ান, আমি দীপেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের চ্যানেলের নতুন নতুন গল্পগুলোকে শুনতে আজই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। আজ আপনারা শুনতে চলেছেন মৈত্রী চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার এক ভয়ের গল্প, ঝড়ের রাতে কে কাঁদে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপেন্দু দাস। গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং কেমন লাগলো আপনাদের এই গল্পটি জানাবেন কিন্তু আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। শুরু হচ্ছে মৈত্রী চ্যাটার্জির কলমে ঝড়ের রাতে কে কাঁদে। ঘড়ির কাঁটায় সবে সকাল 10টা বেজেছে। এর মধ্যেই কাঠফাটা রোদে সকলের প্রাণ উষ্ঠাগত। মাথার ঘাম পায়ে ফেলে শীতল ছায়া গ্রামের ছেলে বিশ্বনাথ ওরফে বিশে অন্যান্য শ্রমিকদের সাথে ইট ভাঙায় হাড় ভাঙা পরিশ্রম করছে। এমন সময় করাত করে ইট ভাঙার খোলা মাঠে বাজ পড়ল। দমকা হাওয়ায় চারপাশ থেকে ভেসে আসা দুমদাম শব্দে সকলের মুখে হাসি ফুটে উঠল। দেখতে দেখতে শুকনো পাতা উড়িয়ে ধুলো ঝড় শুরু হয়ে গেল। তার একটু পরেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি। যাক, কাল বৈশাখী ঝড় বৃষ্টি নেমেছে, আর চিনতে নেই কো। এবার শরীরটা খানিক জুড়বে আমাদের। যা গরম পড়েছে, খোগারও শান্তিতে ঘুম হবে এবার একটু। কিন্তু বিধিবাম দুপুর 12টা বাজতে না বাজতেই আবার চাঁদি ফাটা রোদ উঠে পথঘাট সব শুকনো খটখটে হয়ে গেল। অতিষ্ঠ হয়ে উঠল সকলে। হাঁটুর উপর সাদা থান পরা এক বৃদ্ধা পা টেনে টেনে মেঠো পথ ধরে হেঁটে আসছে। সারা গায়ে অযত্নে খুঁড়ি ফুটেছে। নাম মিনতি মিদ্যা। বেশ কিছুটা হাঁটার পর একটা এক চালার ছোট্ট কুড়ে ঘরের সামনে এসে হাজির হলো। লাঠিতে ভর দিয়ে ঠুকঠাক করতে করতে চিটে বেড়ার আগল খুলে কুটিরে প্রবেশ করলো সে। তারপর হাঁক পেরে বলল, বউ, ও বউ, ঘরে আছিস লো? অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে উঠোনে বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে হাঁফাতে থাকলো বৃদ্ধা মিনতি। তারপর মাটির দাওয়ায় জিরিয়ে নিতে বসলেন। পথশ্রমে ক্লান্ত তৃষ্ণার্ত বৃদ্ধা জলের ঘটি কলসি কিছুই হাতের কাছে পেলেন না। টিউব কলটা উঠোনের শেষ মাথায়। আরো একটু জিরিয়ে না নিলে উঠে জল খাওয়াও সম্ভব ছিল না। তাই দাওয়ায় বসেই শুকনো গলায় ফের হাঁক পেরে ডাকল, ও বউ, কোথায় গেলি রে? ঘুমাস নাকি? এমন সময় গৃহিণী সুমতি ছেলে কোলে বেড়ার আগল খুলে ভিতরে এলো। বৃদ্ধা মিনতিকে দাওয়ায় বসে থাকতে দেখে গালে হাত রেখে অবাক হয়ে বলল, ও মা, খুড়িমা, তুমি কখন এলে গা? দেখতে পেলুম নি তো। আমি তো খোকারে নিয়ে ঘুরতেছিলাম। না ঘুমালে তো নাইতে যেতে পারতেছি না। কিন্তু খুড়িমা, তোমার তো কাল বাদে পশু আসার কথা ছিল, আজ এলে যে বড়? হ্যাঁ রাবো, আসলে খোগার জন্যে মনটা হাঁক পাক করতেছিল কি না, তাই আজই চলে এলুম। একটু জল গইরেতে খাই, বড্ড তেষ্টা পেয়েছে যে। সুমতি খোকাকে কোল থেকে নামিয়ে কুজো থেকে এক ঘটি জল এনে মিনতির হাতে দিয়ে বলল, তা যেছো একদিকে ভালোই হয়েছে গো। বেলা গইরে গেছে, এখনো নাইতে যেতে পারিনি আমি। কোকার চোখে আজ ঘুমই নাই। ওরে তুমি একটু দেখো, আমি এবার নিয়ে আসি। হ্যাঁ হব, তুই যা, স্নানটা করে আয় দেখিনি। যা গরম পড়তেছে, দিঘির জলে শরীরটা জুড়োয় আগে। খোকারে নিয়ে চিন্তে করিস নে, আমি সামলে নেব কনে। সুমতি খোকাকে তার খুড়ি শাশুড়ির কাছে রেখে নিশ্চিন্তে স্নান করতে চলে গেল। খুড়ি শাশুড়ি মিনতি সুমতিদের সাথেই এক ঘরেই থাকে। সুমতির বিয়ে হয়েছে শীতল ছায়া গ্রামের ছেলে বিশ্বনাথ ওরফে বিশের সাথে। চিটে বেড়ার ঘেরা এক চালার একমাত্র ঘর তাদের। সেই ঘরের মাঝ বরাবর বাঁশের মাচা থেকে একটা তেল চিটে কাপড় ঝুলিয়ে দুদিকে আলাদা করা আছে। একধারে মিনতির থাকার ব্যবস্থা হয়েছে, অন্যধারে বিশে এবং তার স্ত্রী সুমতি এবং 6 মাসের ছেলে খোকাকে নিয়ে তারা থাকে। সুমতিদের এমন দুর্দশা আগে ছিল না।
হঠাৎ করেই শ্বশুর শাশুড়ি দেহ রাখার পরে বিষের এক জ্ঞাতি কাকা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে তাদের সম্পত্তিতে এবং সম্পত্তি জমিজমা সমস্ত কিছু নিজের বলে চালিয়ে ওদেরকে ভিটে ছাড়া করে। গায়ে সালিশি সবাই কাগজপত্র দেখিয়ে ভিটে দখল করে নেয়। সুমতি বুদ্ধিমতী, সে বলেছিল ওগুলো ভুয়ো কাগজ। গায়ের বেশিরভাগ মানুষই অজ্ঞ, নিরক্ষর, আর যে কজন অল্প স্বল্প লেখাপড়া জানে তাদের এইসব জ্ঞান নেই, তাই তাদেরকে বোকা বানানো অতি সহজ হয়। বিশ্বনাথ অনেক চেষ্টা করেও ভিটেকে রক্ষা করতে পারে না। সেই জ্ঞাতি খুঁড়ো সেখানে বসবাস শুরু করে। খোকার তখন মাত্র 2.5 মাস বয়স। ভিটে ছাড়া হয়ে বিশ্বনাথ ছেলে করে স্ত্রী সুমতিকে নিয়ে পথে পথে ঘুরছিল। গায়ের প্রধান হরিপদ সমাদ্দার তাদের দুর্দশা দেখে তার খামার বাড়ির পেছনে এই ঘরে তাদের থাকার বন্দোবস্ত করে দেয়। বিশ্বনাথের খুড়িমা মিনতি নিঃসন্তান বিধবা, সে তাদের সাথেই থাকে। মিনতি কয়েকদিনের জন্য তার বাপের বাড়ি গিয়েছিল, আরো 2 দিন পর তার ফেরার কথা ছিল। খোকার টানে আজই চলে এসেছে। গাছগাছালিতে ছাওয়া এই শীতল ছায়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বড়ই মনোরম। গ্রামের অনেকখানি অংশ জুড়ে একটা বিরাট দিঘি আছে, তার নাম শীতল দিঘি। সেই জল যেমন ঠান্ডা তেমনি স্বচ্ছ ও নির্মল। মেঠো পথে দুধারে চোখ জোড়ানো শস্য ক্ষেত যেন দিগন্তে গিয়ে মিশেছে। বিশ্বনাথের শীতল ছায়া গ্রামেই জন্মেছে। নিজের গ্রামকে সে বড়ই ভালোবাসে। কিছুদিন হলো সে ইট ভাটায় কাজ পেয়েছে। মালিক হাড় ভাঙা খাটিয়ে নিল তার দয়ার শরীর, মাঝে মাঝে 2 পয়সা বাড়তি দেয়। এই কাজটা পাওয়ার পর থেকে একটু সুখের মুখ দেখেছে। তাই বিশ্বনাথ ঠিক করে আরো কিছু টাকা জমিয়ে মালিকের কাছ থেকে ধার করে মাঠের ধারে একটা ঘর তুলবে, তারপর এখান থেকে চলে যাবে। ওদিকে কিছুক্ষণের মধ্যেই খোকার আবার ঘুম ভেঙে যায়। দিঘিটা বাড়ির থেকে একদম কাছেই। সুমতি ছেলের কান্নার শব্দ শুনতে পায়। এখনো কিছু কাপড় কাচতে বাকি আছে। খোকাকে খাইয়ে এসে বাকি কাপড় কাচা যাবে এই ভেবেই তড়িঘড়ি 2টো ডুব দিয়ে উঠে পড়ে সুমতি। ডাই করা কাঁথা কাপড় পাথরের উপর তুলে রেখে ঘরের দিকে পা বাড়ায়। কিন্তু উঠোনে পা দিতেই একটা দৃশ্য দেখে থমকে যায় সে। খোকার কান্না থেমে গেছে। মিনতি কুড়ি কাঁচা পাকা এলো চুল তপ্ত হাওয়ায় ফুলে ফেপে উঠেছে। তার বুকের কাপড় খসে গেছে। সে মাটির দাওয়াতে বসে খোকাকে তার স্তন পান করাচ্ছে। ভারী রাগ হয় তার। সে ছুটে এসে ভিজে গায়ে খোকাকে নিজের কোলে তুলে নেয়। সুমতি লক্ষ্য করে খুড়িমার কোটরগত চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। সে চোখে হিংসা ও নিষ্ঠুরতার ছাপ ফুটে উঠেছে। ঠোঁট দুটো যেন হঠাৎ করে ভীষণ মোটা হয়ে গেছে। 2টো সদন্ত দুপাশ থেকে মাঝে মাঝে উকি দিচ্ছে। কেমন লোলুপ দৃষ্টিতে খোকার দিকে তাকিয়ে আছে সে। এ কি কুৎসিত ভয়ঙ্কর চেহারা খুড়িমার! তাছাড়া সে খোকাকে দুধ খাওয়াচ্ছে কি করে? সুমতির মাথা গরম হয়ে যায়। সে ঝাঁঝিয়ে ওঠে। এ কি খুড়িমা, এ কি চেহারা চিড়ে হয়েছে তোমার? চোখ অমন লাল পানা হয়ে আছে কেন? তাছাড়া তুমি খোকারে দুধ খাওয়াচ্ছ কেমনে? দুধ এলে কোথা থেকে তোমার? তোমার তো শুনেছি ছেলে পিলেও হয়নি কো। তোমার তো মেলা বয়সও কম নয়। ব্যাপার কানা কি একবার কও তো দেখিনি। মিনতি কোনো উত্তর দিল না। রাগে ফুঁসতে ফুঁসতে আঁচলটা কাঁধে ফেলে ঘরে চলে গেল। সুমতি হাঁ করে এক দৃষ্টে চেয়ে রইল সেদিকে। আহারে, একে তো বেদবা, তার উপরে বাজা। খোকারে দুধ খাওয়াতে দেখে বুড়ো মানুষটারে গাল মন্দ করে ফেলেছিলুম রাগের মাথায়। সেজন্যই তো মনে ব্যথা পেয়ে চুপ করে গেছে বোধহয়। সুমতির আফসোস হয়। খোকাকে ঘুম পাড়িয়ে সে আবার ঘাটে চলে যায়। কাঁথা কাপড় কেচে ঘাট থেকে যখন ওঠে তখন সূর্য ডুবে গেছে। পাড়ার কিছু মেয়ে বউ দিঘির পাড়ে হাওয়া খেতে এসেছে। তাদের সাথে 2টো কথা বলেই চলে আসছিল সুমতি। হঠাৎ পারুল তার পথ আটকে নিচু গলায় বলল, বাগদি পাড়ায় ডাইনির উৎপাত শুরু হয়েছে। এমন সময় নগেন হাঁফাতে হাঁফাতে এসে বলল, কানাইয়ের খোঁজে গিয়ে সে নাকি হাড়ি কাঠ দেখেছে। তার গায়ে টাটকা রক্ত লেগে আছে। সেখানে কানাইয়ের রক্ত মাখা জামা জুতো পরে আছে।
সাথে তেল, সিঁদুর, জবার মালা, আরো কত কি। নগেনের কথা শুনে কাঁথা কাপড়গুলো কোনো রকমে উঠোনে রেখে সবার সাথে সুমতিও ছুটে গেল কানাইদের বাড়িতে। সেখানে তখন কান্নার রোল উঠেছে। কানাইয়ের মা লক্ষ্মীমণি রক্তমাখা জামা কাপড় বুকে আঁকড়ে কাঁদতে কাঁদতে আচারি পিছারি খাচ্ছে। লক্ষ্মীকে দেখেই সুমতির বুকটা হু হু করে ওঠে। সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদ সে সহ্য করতে পারে না। সেও তো মা। মুখের আঁচল চাপা দিয়ে এক প্রকার দৌড়ে নিজের ঘরে ফিরে আসে। সন্ধে নেমেছে অনেক আগে। তুলসীতলা খা খা করছে। আঁচলের খুঁটে চোখ মুছে লজ্জায় জিভ কাটে সুমতি। হায় হায় হায়, সন্ধে হয়ে গেছে, তুলসীতলা পিদিম ধরানো হয়নি যে। বুড়িমা করছে কি? সে সন্ধেটা দিয়ে দিতে পারেনি কো? কি আশ্চর্যের কথা! এজন্যই তো রাগটা হয়। রাগে গজগজ করতে করতে পরনের কাপড়টা ছেড়ে সুমতি কাঁচা কাপড় পরে নেয়। প্রদীপ ধূপ জ্বালিয়ে মা তুলসীর আরাধনা করে। তারপরে ভিজে কাঁথা উঠোনের দড়িতে মেলে দিয়ে দাওয়ায় ওঠার মুহূর্তে খোকার কান্না শুনতে পায়। কিন্তু কান্নার সুরটা অন্যরকম লাগে সুমতির কাছে। তড়িঘড়ি ঘরে ঢুকে একটা দৃশ্য দেখে ক্ষণিকের জন্য যেন স্তব্ধ হয়ে যায়। কি দেখছে সে? খুড়িমা একটা লাল টকটকে শাড়ি পরে এলো চুলে খোকাকে নিয়ে লোফালোফি খেলছে। শাড়ির আঁচল লুটিয়ে পড়েছে মেঝেতে। খোকাকে কোলে নিয়ে অদ্ভুত কায়দায় একবার শূন্যে ছুড়ে দিচ্ছে, আবার লুফে নিচ্ছে, আবার ছুড়ে দিচ্ছে। আর খোকা চিৎকার করে কাঁদছে। খোকা যত কাঁদছে মিনতি ততই হা হা করে হাসছে। চোখের কোণে গাঢ় মোটা কাজল, পিঙ্গল বর্ণের চোখের মণি দিয়ে যেন জ্বলন্ত অঙ্গার বেরিয়ে আসছে। মোটা ভারী টকটকে লাল ঠোঁটের ফাঁক দিয়ে সাদা দাঁতের শাড়ি উকি মারছে। খুড়িমার মাঝে মাঝে খয়ের দেওয়া পান খাওয়ার অভ্যাস আছে, কিন্তু এই মুহূর্তে তার জিভ ঠোঁট এমন রক্তবর্ণ ধারণ করেছে যেন মনে হচ্ছে খানিক আগে সে রক্তপান করে এসেছে। হাসি তো নয়, যেন গলা দিয়ে জান্তব হুঙ্কার ছাড়ছে। ঘটনায় আকস্মিকতায় এতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে সুমতি। সম্মিত ফিরে পেতে সে এক ছুটে মিনতির হাত থেকে খোকাকে ছাড়িয়ে নিয়ে আসতে চায়। মিনতি তার মধ্যেই খোকাকে আরো উঁচুতে তুলে খ্যান খ্যানে গলায় অদ্ভুত ছড়া কাটতে কাটতে বিশ্রী হাসি হাসতে থাকে। খোকায় কাঁদে চোখের জলে, ডাইনি বুড়ির কোলে, রক্ত খাকিয়ে আসছে দেখে খোকার ঠোঁট ফুলে। এ কি খুড়িমা, ছড়া কাটতে কাটতে এইসব কি কথা কইছো তুমি? ভূতে পেলে নাকি খুড়িমাকে? হে নিকাত ভূতে পেয়েছে। ও গো, তোমরা কে কোথায় আছো গো? ইদিক পানে শিগগির এসো, খুড়িমাকে তেলায় পেয়েছে। ও জানিয়ে আসতে হবে। খোকার বাপ এখনো ঘরে ঢোকেনি গো। কেউ ইট বাটায় যে তাহলে খবরটা দিয়ে আসো গে। উঠোনে দাঁড়িয়ে দারুস্বরে চেঁচাতে থাকে সুমতি। তার কথাগুলো কানে যেতে মিনতি থমকে দাঁড়ায়, খোকাকে আরো শক্ত করে চেপে ধরে। সুমতি সেই সুযোগে ছেলেকে জোর করে মিনতির কোল থেকে কেড়ে নিয়ে নেয়। তারপর মিনতিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। ততক্ষণে তার চিৎকার শুনে পাড়াপড়শিরা ছুটে এসেছে। সব ঘটনা শুনে প্রতিবেশী হারু বলল, কি সাংঘাতিক কাণ্ড! কাণ্ড ওটাকে দেখে আনতে হবে। তোমরা কেউ বিশেষকে খবরটা দাও গা। ওদিকে দাওয়ার এক পাশে দাঁড়িয়ে সব কথা কান পেতে শুনছিল মিনতি। কান্ত ওঝার নাম শুনে তার ভিতরের ভোরটা একেবারে শান্ত হয়ে গেছে। এদিকে কিছু লোক তাকে দেখতে পেয়ে তেড়ে ফুড়ে দড়ি দিয়ে বাঁধতে এলো। মিনতিকে দেখে সুমতি তখন হা হয়ে গেছে। কোথায় সেই কদাকার চেহারা, কোথায় সেই বিভৎস মুখ? এই মুহূর্তে খুড়িমার চেহারা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে। এই তো সাদা থান পরা, হাতে পায়ে খড়ি ফোটা তাদের সাদা সিধে খুড়িমা। তাহলে একটু আগে কাকে দেখেছে সে? সুমতি আর কিছু ভাবতে পারে না। তার পায়ের তলার মাটি তুলে উঠেছে।
ইতিমধ্যেই চেঁচামেচি শুনে হরিপদ এসে সব শুনে সকলকে শান্ত করে বলল, আহ, থামো দেখিনি তোমরা। কান্তকে ডাকার কোনো প্রয়োজন নেই। মিনতি খুড়িকে মোটেও ভূতে পায়নি। সুমতি বাড়িতে একা একটা দুধের শিশুকে নিয়ে থাকে। বিষে বাড়ি ফেরে সেই রাতের বেলায়। তাছাড়া মিনতি খুড়ির বয়স হচ্ছে, কখন কি হয় না হয়। কিছু হলে সুমতি একা কি করে সামলাবে সেসব নিয়ে সারাক্ষণ চিন্তা ভাবনা করে। তা থেকেই কি দেখতে কি দেখেছে, সব মনের ভুল। মিনতি খুড়িকে ঘরে চলে যাওয়ার নির্দেশ দেয় হরিপদ। তারপর সুমতিকে ডেকে তাকেও বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠাবার ব্যবস্থা করে। কিন্তু সুমতি মন থেকে চিন্তা চায় না। সে এত ভুল কখনোই দেখতে পারে না। সে তার স্বামীর ফেরার অপেক্ষার জন্য সময় গুনতে থাকে। ওদিকে ইট ভাটা থেকে বেরোতে বেরোতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে বিশ্বনাথের। মালিক তার কাজে সন্তুষ্ট হয়ে আজ থেকে তাকে তদারকির কাজে নিযুক্ত করেছে। সেই সাথে কিছু উপরি টাকাও পেয়েছে, তাই মনটা তার আজকে বড়ই ভালো। উপরি টাকা পেয়ে মনের আনন্দে বাড়ির পথ ধরছিল সে। কিন্তু কিছুটা পথ হাঁটার পর একটা পাকুড় গাছের কাছে আসতেই তার মনে হয় মিষ্টি সুরেলা কণ্ঠে কেউ যেন তাকে ডাকছে। কিন্তু এদিক ওদিক তাকিয়েও কাউকেই দেখতে পেল না বিশু। সামনে বাঁশঝাড়, শো শো করে হাওয়া বইছে। বাঁশের পাতার সরসরানির শব্দ অনেক সময় কানের কাছে নানা রকমের সুর তোলে। তখন মনে হয় কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে। বিশেরও প্রথমে সেটাই মনে হলো। এদিকে এই পাকুড় গাছের পাশ দিয়ে কয়েক পা গেলেই তার বাপ ঠাকুরদার ভিটে। ওই তো গাছের ফাঁক দিয়ে বাড়িটা দেখা যাচ্ছে। কোন এক জ্ঞাতি বুড়ো তার ভিটে জবরদখল করে বসে আছে। ঘরে ঘরে লম্ফ চলছে। সেদিকে তাকাতেই বিশের চোখের কোণে জল চলে আসে। ধুতির খুঁটে চোখটা মুছে সে বাড়ির দিকে পা বাড়ায়। এমন সময় আবার সে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। এবার তার গলার আওয়াজ স্পষ্ট শোনা যায়। এই যে শুনছেন, একটু এদিকে আসবেন। আমি পথ হারিয়ে ফেলেছি। আমার বাড়ি বেনে গায়ে। আমার নাম সরলা। আপনাদের গায়ে আমার মামার বাড়ি, সেখানেই গেছিলাম। কিন্তু ফেরার পথটা হঠাৎ হারিয়ে ফেলেছি। যদি দয়া করে একটু এগিয়ে দেন। বিশু এতক্ষণ অবাক হয়ে মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথাবার্তায় তাদের মতন অতটা গেয়েও টাননি। বেনে গায়ের বাসিন্দারা সবাই অল্প বিস্তর পড়াশোনা জানে। তাদের হাব ভাবও অন্যরকম। মেয়েটার ছিপছিপে গরম অপূর্ব মুখশ্রী, টকটকে ফর্সা রং, টানা টানা চোখ দুটো যেন যে কোনো পুরুষকে আকৃষ্ট করতে বাধ্য। কিন্তু বিশেষ সেদিকে মন নেই। সে অন্য কথা ভাবছে। মেয়েটার মামার বাড়ি নাকি এই গ্রামে। কিন্তু তাদের এই হিজুরপুর গায়ের কোনো মেয়ের সাথে বেনে গায়ের ছেলের বিয়ে হয়েছে বলে তো তার জানা ছিল না। ওদিকে বিশে চুপ করে আছে দেখে মেয়েটা ঘনিষ্ঠ হয়ে বলল, আগে বলছিলাম কি, পথটা একটু দেখিয়ে দেবেন? নিশ্চয়ই পথ দেখাবো বটে। তা আপনি এত রাতের বেলায় একা মেয়ে মানুষ বেরিয়েছেন। আজ রাতে মামার বাড়ি কাটায় কাল সকাল সকাল উঠে চলে যেতে পারতেন। গ্রামের পথে ঘাটে কত রকমের বিপদ আপদ থাকে তা কি আপনি জানেন না? মেয়েটার এক ঢাল রেশমের মতন কোচকানো চুল হাওয়ায় ফুলে ফেপে উঠছিল। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়েছিল বিশে। মেয়েটা যে কখন তার পিছনে এসে দাঁড়িয়েছে তা খেয়াল করেনি সে। হঠাৎ ঘাড়ের কাছে কিসের ঝাপটা লাগতে ঘাড় ঘুরিয়ে তাকালো বিশে। আর সঙ্গে সঙ্গেই তার বুকের রক্ত হিম হয়ে গেল। কোথায় সেই সুন্দরী মেয়ে? তার কালো কুচকুচে চুল সোনের নড়ির মতন সাদা ধবধবে হয়ে গেছে। সেগুলো ছাঁটার মতন তার ঘাড়ের ওপর ঝাপটা মারছে। সেই টকটকে ফর্সা রং উধাও হয়ে গিয়ে আলকাত্রার মতো কালো হয়ে গেছে। সাদা ধান পরা থলথলে মাংসল চেহারা, টানা টানা চোখ দুটো উবে গিয়ে সেই জায়গায় দুটো রক্তবর্ণ গোল গোল চোখের সৃষ্টি হয়েছে।
যা বিষের দিকে রক্ত লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে। সাপের মতন লকলকে জিভটা বেরিয়ে এসেছে ঠোঁট দুটোর ফাঁক থেকে। তার আকর্ণ বিস্তৃত ভারী আয়তকার ঠোঁটের দুপাশ থেকে দুটো সাপদ বেরিয়ে এসেছে। যেমন কদার্য চেহারা, তেমনই তার কুৎসিত হাসি, ঠিক পিশাচের মতন দেখতে। শয়তান ডাইনি বুড়ি তীক্ষ্ণ নখরযুক্ত হাত দিয়ে বিষের ঘাড় চেপে ধরেছে। ওর মতলব বুঝতে বাকি থাকলো না বিষের। সে ভয়ে চিৎকার করে ওঠে। ডাইনিটা এক হাতে তার মুখ চেপে ধরে গলার কাছে দাঁত বসাতে যায়, আর ঠিক সেই মুহূর্তে খুব কাছে কাদের কথাবার্তা শুনতে পেয়ে ডাইনি বুড়িটা বিষেকে ছেড়ে ছুটে পালায়। হারু আর নিবারণকে এগিয়ে আসতে দেখে অবাক হয়ে যায় বিষে। বিষে ছুটতে ছুটতে ঘরের দিকে এগোয়। খুড়িমার খবরটা শুনে ইস্তক তার মনটা আনচান করছে। খুড়িমা কি হয়েছে কে জানে। 7-5 ভাবতে ভাবতে বাড়ির উঠোনে পা দিল বিষে। গল গল করে উঠোনে ধোঁয়া বেরোচ্ছে। চোখ মুখ জ্বালা করছে বিষের। এ বাড়িতে আসার পরে সে দাওয়ার একধারে একটি মাটির উনুন তৈরি করে দিয়েছে। ধোঁয়ার রেশ কাটিয়ে দাওয়ায় উঠে সুমতির কাণ্ড দেখে অবাক হয়ে যায় বিষে। সুমতি খোকাকে কোলে নিয়ে উঠোনের ধারে বসে হাত পাকা দিয়ে বাতাস করছে। বিষে হা হা করে ওঠে। বলি ব্যাপারখানা কে গিন্নি? তোমার কি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গেছে? খোকারে নিয়ে তুমি উনুনের ধারে বসে আছো, ওর চোখে নাকে ধোঁয়া ঢুকে যাবে তো। খোকারে খুড়িমার পাশে শোয়ে রাখলেই তো পারতা। খুড়িমা ঘরে নাই? আছে, সে অনেক কথা, পরে বলবো খনি। এখন হাত পা ধুয়ে চাওয়ালদারে নাও দেখিনি, আমি ভাত চড়াই গে। বিষে আর কথা না বাড়িয়ে খোকাকে কোলে নিয়ে ঘরে ঢুকে যায়। সুমতি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। খুড়িমার কথাটা খোকার বাপকে জানানো কি উচিত হবে? উনি কি বিশ্বাস করবেন কথাটা? থাকবে, আরো 2 দিন দেখি বরং। তারপরেও যদি ফের ওই একই ঘটনা ঘটে, তাহলে তো তখন জানাতেই হবে। ওদিকে ঘরে ঢুকে খুড়িমাকে শুয়ে থাকতে দেখে নিবারণের কথা মনে পড়ে যায়। সে তো খুড়িমার অসুখ শুনেই দৌড়ে এসেছে, কিন্তু খোকাকে নিয়ে সুমতি ওভাবে বসে থাকতে দেখে সব ভুলতে বসেছিল। খুড়িমা চোখ বুজে শুয়ে আছে দেখে তার কপালে হাত রাখলো বিষে। খুড়িমা, অবেলায় শুয়ে আছো যে? শরীরটা কি খুব খারাপ হইছে? কবরে যে খবর দিমু একটা। কিন্তু মিনতি খুড়ি চোখ বুজে পড়ে থাকে। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, নাকও ডাকছে। খুড়িমা ঘুমিয়ে পড়েছে দেখে বিষে আর জাগায় না তাকে। খোকাকে কোলে নিয়ে আকাশ পাতাল ভাবতে থাকে। ইটভাটার মালিকের জামাই নাকি সদর কোর্টের উকিল। তার মালিক বলেছে জামাইকে দিয়ে কোর্টে কেস তোলার ব্যাপারে ব্যবস্থা করে দেবেন। নিজের ভিটে ছেড়ে দিতে বাধ্য হলেও আসল সত্যিটা কি সেটা খুঁজে বের করতেই হবে তাকে। সত্যি কি ওই ভিটে তাদের হকের নয়? এটা কোথাও তো হতে পারে না। নিশ্চয়ই এর ভেতরে কোনো চাল আছে। জ্ঞাতিখুরুর দেখানো কাগজপত্র সঠিক নাকি ভুয়ো তা প্রমাণ কোর্টে দিতেই হবে তাকে। বাঁশের মাথায় কাপড় বেঁধে খোকার জন্য দোলনা তৈরি করে দিয়েছে সুমতি। খোকাকে সেখানে শুইয়ে দিয়ে বিষে গামছায় মুখ মুছে উঠে পড়ে। সুমতির সাথে কোর্টের ব্যাপার নিয়ে কথা বলতে হবে তাকে। কিন্তু সুমতির পাশে বসে প্রসঙ্গটা তুলতে যেতেই সে ঠোঁটে আঙুল দিয়ে বিষেকে চুপ করিয়ে ইশারা করে। ঘরের ভেতর থেকে একটানা নাসিকা গর্জনের আওয়াজ আসছে, কিন্তু নাক ডাকার শব্দটা মোটেও অন্যান্য দিনের মতো স্বাভাবিক নয়। সুমতি সেটা ভালো মতন টের পেয়েছে। সে বিষেকে বলে, এসব মামলা মোকদ্দমার কথা এখানে না বলাই ভালো, গোপনে শুনবো কোন। তার আগে খুড়িমার একটা ব্যবস্থা করতে হবে। খুড়িমা কেমন যেন বদলে গেছে। বাপের ঘর থেকে ঘুরে এসে তক নানা রকম অদ্ভুত ব্যবহার শুরু করেছে। সেসব দেখলে বড় ভয় লাগে। মনে হয় খুড়িমার ওপরে কোনো পেতাত্তার ভর হয়েছে, তেনাই পেয়েছে। তারপর চাপা স্বরে সন্ধ্যের ঘটনাটা খুলে বলে তাকে। শুনে বিষের চোখ কপালে উঠে যায়। বলো কি গিন্নি? খুড়িমারে সত্যি তেনায় পেয়ে থাকলে তো খোগারও ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্যই তো কথা কান আজই তোমারে কই দিলুম। ভেবেছিলুম আর কদিন দেখে তারপর কইব,
কিন্তু এখন যা কানে শুনছি আর চোখে দেখছি তাতে আর কোনো সন্দেহ নেই গো। কাল তো রোববার, কাম কাজ বন্ধ। কাল সকাল সকাল যে একবার কান্ত ওজারে খবরটা দে এসো গে। উনি এসে একবার দেখে যাক, যা করবার করে যাক। পরদিন খুব ভোরে বিশেষ সুমতির কথা মতো রওনা দিল কান্ত ওঝার বাড়িতে। বাগদিপাড়ার ভিতর দিয়ে হেঁটে গেলে খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছানো যাবে। হন হন করে সেদিকেই হাঁটছিল বিশে। বাগদিপাড়ায় ঢুকে প্রথমেই নৃত্যকলিদের বাড়ি। নৃত্যকলি তার সাথে শৈশবে একই পাঠশালায় পড়েছে। তার কাছাকাছি পৌঁছাতেই বাড়ির ভেতর থেকে হাহাকার ভেসে আসে। ও মা চম্পা, কেন তুই কিছু না বলে কই ঘর থেকে বেরিয়ে গেলি মা? তোকে নিষেধ করেছিলুম, নাম ধরে কেউ হাঁক দিলেও বাইর পানে যাসনি, তাও কেন তুই চলে গেলি রে মা? সেই বুক ফাটা কান্না শুনে বিশে এক ছুটে তাদের বাড়িতে ঢুকে পড়ে। উঠোনে লোক উপচে পড়ছে। এক কোণে দাঁড়িয়ে নৃত্যকলি মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। উঠোনের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তার বৌদি সৌধামিনী। একপাশে কানের দুল, হাতের বালা, মাথার চুল, ছেঁড়া ফ্রক ইত্যাদি পড়ে আছে। নৃত্যকলির দাদা খগেন বাঘ সেগুলো হাতে নিয়ে বুক চাপড়ে কাঁদছে। দৃশ্যটা দেখে বিশের বুক কেঁপে ওঠে। হায় হায়, এ কি দেখছে সে? এ কি শুনছে? ভিড়ের ভিতর থেকে হরেন বাগদি তার দিকে সরে এসে কাঁপা কাঁপা স্বরে বলল, তোর ভাইজি চম্পাকে গতকাল সন্ধ্যে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারা রাত ধরে অনেক খোঁজার পর আজ ভোরে বনবিবির থান দিকে তার রক্ত মাখা ছেঁড়া জামা, মাথা চুল, কানে দুল পাওয়া যায়। হাড় গোড় কিচ্ছুটি অবশিষ্ট রাখেনি শয়তানি ডাইনি। কখন যে মাইয়াডারে ডেকে নিয়ে গেছে কেউ কিচ্ছুটি টের পায়নি। খবরটা পাওয়ার সাথে সাথে নেত্তর বৌদি সেই যে জ্ঞান হারিয়েছে, এখনো অবধি জাগেনি। সব শুনে বিশের অন্তরের আত্মা কেঁপে ওঠে। কানাইয়ের খবরটাও তার জানা ছিল না। সুমতি তাকে গতকাল রাতে জানিয়েছে। আশেপাশের পাড়া থেকে যে ছোট ছোট বাচ্চা, সদ্যজাত শিশু উধাও হয়ে যাচ্ছে, এইসব খবর তার জানা ছিল না। কাজের চাপে বেশ কয়েকদিন অনেক রাত করে ঘরে ফিরেছে সে। আবার ভোরে উঠেই বেরিয়ে যেতে হয়েছে। ফলে গ্রামে কি ঘটছে কি না ঘটছে কিছুই তার জানা ছিল না। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল বিশের। কাল রাতে যে সে নিজেও একটা ডাইনির খপ্পরে পড়েছিল, সে কথা কাউকে বলা হয়নি এখনো। তাহলে কি ওই ডাইনি চম্পাকে মেরে তাকে খেয়ে ফেলেছে? তার লাল টুকটুকে জিভ আর ঠোঁট দেখে তো মনে হচ্ছিল খানিক আগেই কারো রক্ত পান করে এসেছে। কান্ত ওঝাকে আর টাকা হলো না বিশের। নৃত্যকলিদের পরিবারের পাশে থাকাটা এই মুহূর্তে তার কাছে আরো বেশি জরুরি মনে হলো। তাছাড়া গায়ে যা ঘটছে তাতে একজন সিদ্ধ তান্ত্রিককে ডেকে নিয়ে আসতেই হবে। আর তাকে দিয়েই ডাইনি, ডাকাত যে যেখানেই আছে সবাইকে খতম করতে হবে। তার খুড়িমার ওপর থেকেও প্রেতাত্মার নজর চলে যাবে। তাই কান্ত ওঝাকে ডেকে আনার কোনো দরকার নেই এখন। সুমতিকে গিয়ে সবকিছু খুলে বললে সে ঠিকই বুঝতে পারবে। এই সিদ্ধান্ত নিয়ে আরো কিছুক্ষণ নৃত্যদের বাড়িতে থেকে বিশে তার নিজের বাড়িতে ফিরে এলো। হরিপদর সাথে সলা পরামর্শ করে বিকেল বিকেল নাগাদ পাশের গায়ে রমানাথ তান্ত্রিকের সাথে দেখা করল বিশে। প্রায় মাইল দুয়েকের পথ। সেখানে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেল। রমানাথ তান্ত্রিক আন্নিকে বসেছিল। আন্নিক সেরে তাদের সব কথা মন দিয়ে শুনলেন। তারপর দুই ভুরুর মাঝখানে আঙুল রেখে চোখ বুজে ধ্যানে বসলেন। হরিপদ আর বিশে দুজনেই উৎকণ্ঠা নিয়ে প্রতীক্ষা করতে লাগলো। একসময় ধ্যান ভঙ্গ করে রমানাথ উঠে দাঁড়ালেন। শোন বাছারা, তোদের গায়ে শুধু একটা নয়, দুটো রক্তঘাতী ডাইনির উপদ্রব বেড়েছে। তাদের মধ্যে একজন সুন্দরী মেয়ে সেজে নিজের রূপকে ভুলিয়ে গায়ের অল্প বয়সী পুরুষদের আকর্ষণ করতে শুরু করেছে। এরপর সুযোগ বুঝে তাদেরকে খেয়ে ফেলবে। আরেকজন গায়েরই কারোর বাড়িতে
পরিবার পরিজন সেজে মিশে আছে। তাদের জব্দ করতে হলে আমায় তিথি নক্ষত্র দেখে সাধনায় বসতে হবে। সে বড়ই কঠিন সাধনা। একটু অপেক্ষা কর, দিনক্ষণ সব বলে দেব। তবে এই ডাইনিরা তোদের গায়ে স্বেচ্ছায় আসেনি, ওদের আহ্বান করে আনা হয়েছে। যে ওদেরকে ডেকে এনেছে সে নিজের কোনো অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতেই ওদেরকে ডেকে এনেছে। রমানাথের কথা শুনে হরিপদ আর বিষে পরস্পরের মুখ চাওয়াচাবি করে। একাধিক ডাইনির কথা শুনে আঁতকে উঠে তারা। একগে ঠাকুরমশাই, ওরা একদিন জানতাম এক ডাইনি আর এক ডাকাতের কর্তা। সেই ডাকাত নাকি ছোট ছেলেদের ধরে মারবি বলে দেখেছে। গভীর জঙ্গলে বলি দেবার হাড়ি কাঠির সন্ধানও পাওয়া গেছে। আমি নিজে চোখে দেখিয়েছি। থানায় কি ওকে নিয়ে বলি দেওয়া হয়েছে। বড়ই করুণ মর্মান্তিক ঘটনা বাছা। ঠাকুরমশাই, আপনি একটা বিধেন দেন, ওই ডাইনিদের তাড়াবার ব্যবস্থা করে। ওদিকে বিষের মনে তখন অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে। দুটো ডাইনি আছে তার গায়ে। একজনকে সে চাক্ষুষ দেখেছে, কিন্তু আরেকজন, সে কার বাড়িতে লুকিয়ে আছে? এ তো সাংঘাতিক ব্যাপার। সে নিশ্চয়ই কাউকে হত্যা করে তার রূপ ধারণ করেছে। কথাটা মনে হতেই বিষের শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। মাথার চুল তার খাড়া হয়ে উঠল। তারপরেই আরো একটা কথা ভেবে বিষের বুকের রক্ত হিম হয়ে গেল। তার নিজের বাড়িতেও তো দুধের শিশু রয়েছে, তার 6 মাসের খোকা। তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, বুকটা ছ্যাঁত করে ওঠে। বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পিটাচ্ছে বিষের। ধক ধক শব্দ কানে আসে তার। রমানাথ বিষের মনের অস্থিরতা টের পেয়ে বলল, চিন্তা করিস না বাছা, মায়ের উপর ভরসা রাখ। জয় মা দুর্গতি নাশিনী, তিনি রক্ষা করবেন তোদের। তারপর তুললার কাগজপত্র আর পঞ্জিকা মিলিয়ে দেখে বললেন, আগামী শনিবার সন্ধ্যার পর আমি সাধনায় বসব। তার আগে কিছু উপাচার সংগ্রহ করে আনতে হবে তোদের। বিকেলের মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে হবে। তবে এ কথা এখন গ্রামবাসীদের কাউকে জানাবি না। ওদের মধ্যে তারা মিশে আছে, তাদের কানে গেলে সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। সঠিক সময়ে সবাই সবটা জানতে পারবে। নে, রাত অনেক হলো, এবার তোরা গায়ে ফিরে যা। বিষে আর হরিপদ উঠে দাঁড়ায়। রমানাথ তার যজ্ঞের বেদি থেকে এক মুঠো ছাই তুলে কাগজে মুড়ে বিষের হাতে দিয়ে বললেন, এই মন্ত্রপুত ভস্য তোর খোকার ঘরে রেখে দে। এমন জায়গায় রাখবি তা যেন কারোর চোখে না পড়ে। বিশেষ সবিষয়ে তাকিয়ে থাকে রমানাথের দিকে। খোকার কথাও তিনি জেনে গেছেন। সে তো গোটা গায়ের কথা জানতে এসেছিল হরিপদর সাথে। হরিপদ রমানাথের বিশেষ পরিচিত। বিষে তো এই প্রথম তার বাড়িতে এসেছে, এখনো তো নিজের সম্বন্ধে কিছুই বলেনি। অথচ উনি ওনার বিশেষ ক্ষমতা দ্বারা সবকিছুই বুঝে নিয়েছেন। সত্যিই সিদ্ধপুরুষ, প্রণাম্য উনি। বিষের চোখের কোণে জল এসে যায়। আরো একবার রমানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে হরিপদর সাথে বেরিয়ে পড়ে। গ্রামে পা দিতেই ঢেরা পেটানোর শব্দ কানে আসে তাদের। কারা যেন সবাইকে সতর্ক করে দিচ্ছে। হারুও ছিল ওদের দলে। মনে হয় গ্রামের উপর কারোর অভিশাপ লেগেছে। বনবিবির থানে আরেকবার পুজো দিয়ে আসুন নে আমরা সকলে। কি কও তোমরা? তার আগে সবাই সাবধানে থাকো খন। মুদের এখন টকে টকে থাকতে হবে। সে ডাকাত হোক কিংবা ডাইনি, দেখা পেলেই হক করে একসাথে পিটিয়ে খতম করে দিব ক্ষণে। সকলেই সায় দেয় হারুর কথায়। বিষে আর হরিপদ তাদের সমর্থন করে। তবে তারা যে রমানাথ তান্ত্রিককে খবর দিয়ে এসেছে সে কথা কাউকে জানায় না। রাতে খাওয়া দাওয়ার পর খুড়িমা সুমতি সকলে ঘুমিয়ে যাওয়ার পর বিষে সেই কাগজের মোড়কটা তরঙ্গের ভিতরে লুকিয়ে রেখে দেয়। রমানাথের চমৎকারিত্বের উপর পরপর কয়েকটা দিন নির্বিঘ্নেই কেটে যায়। আর কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর সংবাদ আসে না। দেখতে দেখতে শনিবার এসে যায়। সকাল থেকে হরিপদ আর বিষে সবার অলক্ষ্যে জোগাড় যন্ত্রের কাজে লেগে পড়ে।
এক ফাঁকে বিষে এসে গোপনে সুমতিকে সব কথা জানায়, খোকাকে চোখে চোখে রাখার কথাও বলে। এমন সময় ঘর থেকে ঘন ঘন হাঁফ ছাড়ার মতো শব্দ কানে আসতে থাকে তাদের। তারা ঘরে ঢুকে দেখে মিনতি বসে বসে কোকাচ্ছে, তার হাঁপের টান বেড়ে গেছে। চিন্তে করো নে, আমি খোকাকে দেখে শুনে রাখবো কোনে, কিন্তু কুড়িমার যে আপানির টানটা বেড়ে গেছে, একটু ওষুধের ব্যবস্থা কইরে দে, তারপর যাওগে। বিশেষ সুমতির কথা মতন ওষুধ এনে তার খুড়িমাকে খাইয়ে দিয়ে বেরিয়ে যায়। ওষুধটা বেশ কার্যকর। মিনতি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সুমতিও নিশ্চিন্ত হয়। সে খোকাকে একেবারেই চোখের আড়াল করে না। সমস্ত কাজকর্ম তাকে কোলে কাঁখে নিয়েই সারতে থাকে। কিন্তু দুপুরের দিকে খোকাকে ঘুম পাড়াতে গিয়ে সুমতি নিজেও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। হঠাৎ করে এমন ঘুম এসে যায় যে চোখের পাতা আর কিছুতেই খুলে রাখতে পারে না। ঘুমন্ত খোকাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে, আর সেটাই তার কাল হয়ে দাঁড়ায়। যখন তার ঘুম ভাঙে, বিছানা খালি দেখে প্রথমে তার মনে হয় খোকা বুঝি ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে দাওয়ায় চলে গেছে। সদ্য হামা দিতে শিখেছে সে, কিন্তু দাওয়ায় গিয়েও খোকাকে খুঁজে পায় না। সুমতির চোখ চলে যায় চিটে বেড়ার দিকে। বাঁশের কঞ্চি দিয়ে তৈরি দরজার আঙুলটা খোলা। মাটিতে খোকার কাজল লতা আর গায়ের কাঁথাখানা মাটিতে পড়ে আছে। দৃশ্যটা দেখে প্রথমে কিছুক্ষণের জন্য বোবা হয়ে যায়, তারপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে সে। ওদিকে জঙ্গলের অনেক ভেতরে সাধনার আয়োজন করছে তান্ত্রিক রমানাথ। স্থানটা বেশ ভয়ঙ্কর এবং লোকালয় থেকে অনেকটাই দূরে, ফলে বিষের কানে কোনো খবর পৌঁছায় না। সেই দুর্গম স্থানে যাওয়ার পথে বনবিবির থানে হাঁড়ি কাঠটাকে দেখে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। হাঁড়ি কাঠে এখনো রক্ত লেগে আছে। রমানাথ প্রতিজ্ঞা করলেন, সাধনার পথ যতই কঠিন হোক, তাতে যদি তার প্রাণের আশঙ্কাও থাকে, তাহলে নিজের প্রাণের বিনিময় হলেও এই গ্রামকে সে রক্ষা করবেই। সন্ধ্যার উপাচার সাজিয়ে তান্ত্রিক রমানাথ যখন সন্ধ্যার মুখে সাধনায় বসার সমস্ত আয়োজন সম্পূর্ণ করলেন, এমন সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল। সকলে দেখে আশ্চর্য হয়ে গেল। ঝড় তুফান উপেক্ষা করেও কিভাবে নিজের তান্ত্রিক ক্রিয়াকর্ম অক্ষুণ্ণ রেখেছেন তিনি। ইতিমধ্যেই তার নির্দেশে হরিপদ একটা কচি বাঁশ কেটে এনেছে, যার উচ্চতা হাত 3 বেশি নয়। রমানাথ সেটা 3 বার মেপে নিয়ে মাটিতে পুঁতে দিলেন। তারপর তাতে সিঁদুর আর জাফরান লেপন করে একবার চারপাশে চৌক পুড়িয়ে নিলেন। তারপর ভিজে কাদা মাটিতে হাঁটু ভাঁজ করে পা প্রসারিত করে পশ্চিমের দিকে ভর দিয়ে বসে পড়লেন। বজ্রপাত মাথায় নিয়ে বৃষ্টি স্নাত হয়ে করজোর চোখ বুজে মূল মন্ত্র জপ করতে শুরু করলেন তিনি। প্রাকৃতিক দুর্যোগের দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। হরিপদ আর বিষও বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে গেছেন। বেশ কিছুক্ষণ উপদ্রব চালিয়ে ঝড় বৃষ্টি থেমে গেল বটে, কিন্তু সবাই টের পেল চারপাশে পরিবেশ যেন কেমন বদলে গেছে। একটা দমচাপা বায়ুশূন্য পরিবেশের সৃষ্টি হয়েছে। থমথম করছে চারিদিক। চারপাশ থেকে ভয়ঙ্কর সব তর্জন গর্জন ভেসে আসছে, যা হিংস্র পশুর হুঙ্কারের চেয়েও আরো সাংঘাতিক। সেই গর্জন ক্রমশ বেড়েই চলেছে। ডাক ডাকিনী পিশাচ পিশাচিনীর দল ভয়ঙ্কর মূর্তি ধারণ করে রমানাথের সাধনায় বাধা সৃষ্টি করেছে। তাদের পৈশাচিক হাসিতে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। হরিপদ আর বিষে এক কোণে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। রমানাথ কিন্তু কোনো দিকে দৃষ্টিপাত করল না। নিবদ্ধ মনে মূল মন্ত্র পাঠ করতে লাগলেন। কিন্তু মন্ত্র জপ শেষ হওয়ার আগেই যখন সেই গর্জন অধিক মাত্রায় বেড়ে গেল, তখন তিনি তাদের শান্ত করে আয়ত্তে আনার এক বিশেষ মন্ত্র উচ্চারণ শুরু করলেন। ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা। যে অসৎ ব্যক্তি ডাকিনীদের আহ্বান করে এনেছে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে, সে নিজেও একজন তান্ত্রিক। মনে মনে তার নাম উচ্চারণ করে বিশেষ মন্ত্রটি 10 বার পাঠ করতেই সমস্ত তর্জনী গর্জন থেমে গেল। সেই অসৎ তান্ত্রিকের আজ্ঞাবাহী 2 অপশক্তি তাকে ছেড়ে ধীরে ধীরে প্রকট হলো রমানাথের সামনে। তাদের দেখে বিষের চোখে অন্ধকার দেখে। হরিপদ হতভম্ব হয়ে তাকিয়ে থাকে তাদের দিকে।
ওদিকে বিষে নিজেকে একটু সামলে নিয়ে ছুটে গেল সেই রক্তখাকি ডাকিনীর দিকে। তাদের মধ্যে একজন সেই সরলা নামের কুৎসিত ডাইনিটা, আর যে সুন্দরী মেয়ে সেজে আক্রমণ করেছিল তাকে। কিন্তু আরেকজন, তাকে সে এখনই নিজের হাতে পিটিয়ে মেরে ফেলতে চায়, তবেই তার শান্তি হবে। কারণ সে আর কেউ নয়, সে তার খুড়িমা, সেই কিনা মানুষরূপী ডাইনি বুড়ি। পাশেই একটা বাঁশ পড়েছিল, সেটা নিয়ে মাথায় মারতে উদ্যত হয় সে। কিন্তু সেই মুহূর্তে শ্মশানের দিক থেকে একটা কচি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসে। সে বাঁশ ফেলে ছুটে যায় সেদিকে। এই যে তার খোকার গলা। বনবিবির থানের অনতি দূরেই গ্রামের শ্মশান ঘাট। পুকুরের গাছপালা ঠাসা ঝোপঝাড়ের আড়ালে একটা পূর্ণ কুটির দেখতে পেল বিষে। খোকার কান্না সেখান থেকেই আসছে, কিন্তু কুটিরের সামনে যাওয়া মাত্রই আগুন জ্বলে উঠল। কেউ কি তবে বেঁধে দিয়েছে? আচমকায় ঠাকুর মশাইয়ের কথা মনে পড়ে গেল বিষের। তিনি বলেছিলেন কোনো ডাকাত নয়, একজন অসৎ তান্ত্রিক এইসব ঘটাচ্ছে। বিষে টের পেল সেই লোকটাই তবে মিনতি ডাইনিকে দিয়ে তার কোলের ছেলেকে উঠিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ সকাল থেকে হাফের টান বাড়ার মিথ্যে অভিনয় করে পড়েছিল মিনতিপুরী, যাতে সুমতি ওর পথ মতলবটা কোনোভাবেই বুঝতে না পারে। বিষে এইসব ভাবনা চিন্তার মধ্যেই কুটিরের ভেতর থেকে বাইরে খোকাকে নিয়ে গণ্ডির বাইরে এসে দাঁড়ালো এক জটাধরী শয়তান তান্ত্রিক। মুখটা অন্ধকারে স্পষ্ট না হলেও তার গলার স্বর এবং বিকট অট্টহাসি শুনে বোঝা যায় সে কতটা নির্মম এবং নিষ্ঠুর। শয়তানি হাসি হাসতে হাসতে বলে উঠল, কে রে বিশু, এই ভেবেছিলি উকিল দিয়ে ভয় দেখিয়ে ভিটে থেকে উৎখাত করবি? এই দেখ তোর ছেলেকে আমি নিয়ে এসেছি। আজ বনবিবির থানে ওকে বলি দেব। মিনতিকে তোর খুড়িমা সাজিয়ে আমি তো পাঠিয়েছিলাম। আমার তন্ত্র ক্ষমতা বৃদ্ধির জন্যে একটা সর্বলক্ষণযুক্ত শিশুপুত্রের প্রয়োজন ছিল, তাই ওকে তুলে এনে এই কুটিরে রেখেছি। ওর 5 বৎসর হওয়া অবধি অপেক্ষা করে ওকে বলি দিলেই আমি সেই সাধনায় সিদ্ধি লাভ করতাম। কিন্তু আদালতের সমন পাঠিয়ে আমার সেই কাজকে ত্বরান্বিত করে দিলি তুই। তোর চোখের সামনে এই গণ্ডির ভেতরেই তোর খোকাকে বলি দিয়ে রক্তে রাঙাবো আমি। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি তবু কিছুই করতে পারবি না। গণ্ডি পেরিয়ে এপারে এলেই কি সাক্ষাৎ মৃত্যু হবে তোমার। এমন সময় ফের বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় তান্ত্রিকের মুখ দেখতে পেয়ে চমকে উঠল বিষে। এ হলো সেই গোসাই নামের নকল জ্ঞাতি বুড়ো যে তাকে ভিটে ছাড়া করেছে। বিষে ভয় পেল না সেই হুমকিতে, গণ্ডির দিকে এগিয়ে গেল। কিন্তু গণ্ডিতে পা রাখার আগেই চেনা গলা পেয়ে থমকে গেল সে। রমানাথ এসে উপস্থিত হয়েছেন। বিষে রমানাথের পায়ে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে। ঠাকুর মশাই, আমার খোগারে আপনি বাঁচান ঠাকুর মশাই। ওই শয়তান গোসাই খুঁড়ো ওরে এক্ষুনি মেরে ফেলবে ঠাকুর মশাই। ওর বাসা, কাঁদিস না। ওই গণ্ডি প্রতারক শুধু ডাকিনী বিদ্যা শিখে মানুষের অনিষ্ট করতেই জানে। ওর যেসব ক্ষমতা লুপ্ত হয়েছে মূর্খ তো এখনো জানে না। ও তোর খোকার কোনো ক্ষতি করতে পারবে না। সময় প্রতীক্ষা কর, এই আগুনও নিভে যাবে। কি বললি তুই? সেদিনের ছোকরা তান্ত্রিক, তুই আবার তন্ত্র সাধনার কি জানিস রে? আমার ক্ষমতা লুপ্ত করবি এত সাহস তোর? দেখি কি করে তুই রক্ষা করিস বিশুর ছেলেকে। এই আগুন পেরিয়ে আসার ক্ষমতা তুই তো কোন ছাড়, অন্য কারোরই নেই। তুমুল বৃষ্টি শুরু হয়েছে। শয়তান গোসাই খোকাকে বৃষ্টি ভেজা কাদা মাটিতে রেখে গোটা শ্মশান ভূমি কাঁপিয়ে হেসে উঠল। ওর মতলব বুঝতে বাকি থাকে না কারণ।
বিশেকে শান্ত করে রমানাথ বললেন, ওরে মূর্খ গোসাই, তোকে ধূলিসাৎ করে দিতে বিন্দু মাত্র সময় লাগবে না আমার। তুই খোকার কোনো ক্ষতি করতে পারবি না। এবার তোর সময় হয়ে এসেছে। অতটুকু দুধের শিশু বৃষ্টিতে ভিজে পড়ে আছে, চরম সর্বনাশ হয়ে যাবে যে। সেই দৃশ্য সহ্য করতে না পেরে বিষে অজানা আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। মন শক্ত করো বিষে, ঈশ্বরের উপর ভরসা রাখো, তাদের স্মরণ করো, দেখবে সব বিপদ কেটে যাবে। গোসাই তান্ত্রিক তখনও সাপ সাপান্তি গালিগালাজ করে যাচ্ছে। তার কথায় কর্ণপাত না করে রমানাথ পিছু ফিরে কাদের যেন আদেশ দিলেন, এই তোরা যা, এখনই গন্ডি পেরিয়ে ভণ্ড শয়তানটার কাছ থেকে খোকাকে নিয়ে আয়, তবেই তোদের মুক্তি হবে। হরিপদ আর বিষে অবাক হয়ে দেখল অন্ধকার ফুরে বেরিয়ে আসছে গোসাই তান্ত্রিকের আহ্বান করা সেই ডাকিনীরা। আগের চেয়েও তারা আরো বেশি কুৎসিত এবং ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে। মন্ত্রশক্তির প্রভাবে ইতিপূর্বেই তারা রমানাথের আজ্ঞাবাহী দাসীতে পরিণত হয়েছে। তাদের দেখে গোসাইও এবার ভয় পেয়ে গেল, তবু দুষ্কর্ম করা থেকে নিবৃত হল না। মায়ের কৃপায় খোকার গায়ে আঁচড়টুকুও লাগেনি। সে দিব্যি হাত পা ছুড়ে খেলছে। বৃষ্টিও থেমে গেছে। গোসাই তান্ত্রিকের আর সহ্য হল না। খোকাকে মাটি থেকে শূন্যে তুলে আছাড় মারতে গেল। ঠিক সেই মুহূর্তে মিনতি ডাইনি খোকাকে লুফে নিয়ে গোসাইয়ের দিকে লোলু দৃষ্টিতে তাকিয়ে হাসল। সরলা নামে ডাইনিটা ততক্ষণে গোসাইয়ের পিঠ থেকে খাবলা খাবলা মাংস তুলে মহা আনন্দে খেতে শুরু করেছে। গোসাই তান্ত্রিকের গগন বিদারী আর্তনাদে কেঁপে উঠল শীতল ছায়ার গায়ের বনভূমি। ইতিমধ্যে খোকার খোঁজে গ্রামবাসীরা লাঠি সোটা হাতে নিয়ে দলে দলে ছুটে এসেছে জঙ্গলের দিকে। বনবিবির থান পেরিয়ে আরো কিছুটা গভীরে যেতেই সেই পূর্ণ কুটির দেখা পেল তারা। গোসাইয়ের চিৎকার শুনে সেখানেই থমকে গেল সবাই। খোকাকে বিষের হাতে তুলে দিয়ে মিনতি ডাইনি হুঙ্কার দিয়ে বলল, গোসাই, তোর কথা মতন বিষের খুড়িমাকে মেরে তার রূপ ধরে একদিন বিষের বাড়িতে দেখেছি। ওর খোকাকে তোর হাতে তুলে দেবার জন্যে হেজলপুরের কত মায়ের কোল খালি কইরে দিয়ে কত শিশু ছেলে পিলেদের ধরে এনেছি। নিজের ক্ষমতা বাড়াতে তুই তাদের বলির রক্তে খাড়া ভিজুয়েছিস। আজ তোকেই হাড়ি কাটে বলি দিয়ে তোরই রক্ত পান করব। শীতল ছায়ার আকাশ বাতাস কেঁপে ওঠে সেই ভয়ঙ্কর অট্টহাসিতে। গ্রামবাসীরাও লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল গোসাইয়ের উপরে। কোন রকমে বিষের পা ধরে ক্ষমা চাইতে লাগলো গোসাই তান্ত্রিক। যেমন কর্ম তেমন ফল। এই ভণ্ড গোসাই কোশমিন কালেও বিষেদের আত্মীয় ছিল না। সম্পূর্ণ পৃথক বংশভূত গোসাই নিজের অপকর্ম সিদ্ধি করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে পালিয়ে বেড়াতে অভ্যস্ত ছিল। তারপর একবার এই শীতল ছায়া গায়ে এসে এখানকার সরল সাদাসিধে মানুষদের দেখে এখানেই আস্তানা গড়ে তোলার পরিকল্পনা করে। বিষের ভিটের উপর তার নজর পড়ে। বিষের মাথার উপর এক বিধবা খুড়িমা ছাড়া আর কোনো অভিভাবক ছিল না। সে বড়ই সরল এবং অজ্ঞ। ওই সরলতার সুযোগ নিয়ে ভুয়ো কাগজপত্র দেখিয়ে ভিটে মাটি কেড়ে নেয়। তারপর নিজের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে ডাকিনী বিদ্যার প্রয়োগ করে সে। যথেচ্ছাচারিতা করতে থাকে সে। গভীর জঙ্গলে আস্তানা গেড়ে নিজের শক্তি বৃদ্ধির জন্য নরবলি দিতে শুরু করে। ডাকিনী আহ্বান করে তাদের কাজে লাগায়। ধীরে ধীরে সকলকে গ্রাস করে এই গ্রামের অধিপতি হওয়ার স্বপ্ন দেখেছিল সে। আজ তার সব জারি জুড়ি খতম হলো। রমানাথের কথা শেষ হতে না হতেই একটা কান ফাটানো আর্তনাদ শুনে চমকে ওঠে সবাই। তারা দেখল ডাকিনীরা মহাল্লাসে খড়গ হাতে গোসাই তান্ত্রিককে হিড় হিড় করে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। ধীরে ধীরে সেই আর্তনাদ চাপা পড়ে গেল ভয়ঙ্কর তর্জন গর্জন এবং বিকট হাসির আড়ালে। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণের জন্যই সকলেই ভাষা হারিয়ে ফেলেছিল।
এরপর শান্তি যজ্ঞের আয়োজন করে মন্ত্রপুত ধোঁয়া ছড়িয়ে দিলেন শীতল ছায়া গ্রামের আকাশে বাতাসে। ডাকিনী দোষে দুষ্ট শীতল ছায়া মুক্ত হলো আজ। সকলে রমানাথের নাম নিয়ে উল্লাস জয়ধ্বনি করতে করতে ফিরে এলো গায়ে। খোকা তার মাকে দেখে খিলখিল করে হেসে উঠল। সেই হতভাগ্য সন্তানহারা পিতামাতাদের বুকের ক্ষত যেন জুড়িয়ে গেল সেই নিষ্পাপ হাসি শুনে। খোকা তাদের সকলের নয়নের মণি। বিষেও তার বাপ ঠাকুরদার ভিটে মাটি ফিরে পেল। তার দুঃখের দিনও ঘুচে গেল। রমানাথ সকলের অনুরোধে সে রাতটা বিষেদের ভিটেতে কাটিয়ে পরদিন নিজের গৃহে ফিরে গেলেন। শুনছিলেন মৈত্রী চ্যাটার্জির কলমে একটি গ্রাম বাংলার ভয়ের গল্প, ঝড়ের রাতে কে কাঁদে। আমি দীপেন্দু দাস ছিলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে এবং আমাদের চ্যানেলের সকল গল্পগুলো শুনতে আজই প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। গল্পের পোস্টার ডিজাইনে ছিল চিত্রায়ন, সমগ্র পরিবেশনায় আমাদের টিম বঙ্গকথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে। সাবস্ক্রাইব করে দিন এবং আমরা খুব শীঘ্রই 30,000 সদস্য হতে চলেছি। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে।